না, এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, আগে আমার যিনি পূর্ববর্তী বক্তা তিনি বলছিলেন অভাব আর স্বভাবের প্রশ্ন এলো। অ্যাকচুয়ালি গব্বর সিংয়েরও কোনো পরিবার ছিল না, কোনো গব্বর সিং ডাকাতি করতে। অতএব এটা সবসময় যে অভাবে করে লোকে না, স্বভাবেও করে, এটা একটা হিংসার একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। আমি মব লিঞ্চিংয়ে পরে আসছি, তার আগে আপনি এই আইনটা নিয়ে বলছেন। এই আইনটা হচ্ছে কালা আইন একটা, যে কালা আইন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লাগু করার চেষ্টা করা হচ্ছে। কেন কালা আইন বলছি? ভারতবর্ষের বুকে যদি আইন একটা বাড়িটার নাম হয়, তাহলে সেই বাড়িটার নাম হচ্ছে সংবিধান। ভারতবর্ষের সংবিধান যে আর্টিকেল তৈরি করেছে এবং যে ফান্ডামেন্টাল রাইটস তৈরি করেছে, ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 19 ধরুন, আর্টিকেল 21 বলুন, আর্টিকেল 14 বলুন, সেই আইনের সাথে আজকের যে আইন প্রণয়ন হচ্ছে সেই আইনের সাথে কিন্তু সংঘাত বা কনফ্রন্টেশন তৈরি হচ্ছে। এই কারণে তৈরি হচ্ছে, আমরা দেখেছি ডিফেন্সের অ্যাডভোকেট যারা ডিফেন্স করি বা যারা আসামির পক্ষে দাঁড়ায়, তাদের হাতটা অনেক দুর্বল করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা ইকুয়ালিটি ফর ল এবং ইকুয়ালিটির ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন প্রসিকিউশনের ক্ষেত্রে যেমন ক্ষমতা থাকবে, তেমন ঠিক আইন যে যিনি যারা ডিফেন্ড করবেন তাদেরও পক্ষে কিন্তু সেই একই ক্ষমতা থাকবে। আমরা আজকে ধরুন কারোর 15 বছর, কারোর 17 বছর, কারোর 30 বছর প্র্যাকটিস, তারা এতদিন ধরে তাদের বাবার নাম এক জেনে এলো। আজকে নরেন্দ্র মোদী সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা বললো না, তোমার বাবার নাম এটা না, তোমার বাবার নাম এটা, যেটা আইনে প্রণয়ন করেছে। এবং পুলিশের ওপরে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এতে পুলিশের হাত শক্ত হচ্ছে। আসলে পুলিশের হাত কেন শক্ত করছে? আপনি দেখেছেন গণপিটুনি নিয়ে আমাদের পূর্ববর্তী বক্তা বলছিলেন, গণপিটুনি আইনটা এমন আইন যে গণপিটুনির ওপরে তার স্পিরিট অফ ল যেখানে কি বলেছে মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু ধারা এবং উপধারা আছে। কিন্তু আমাদের আগের যদি ইন্ডিয়ান পিনাল কোডে আপনি দেখেন, সেখানে 302 সাজা আছে, সেখানে 302 সাজা আছে। অতএব এই 302 সাজা যখন আপনি দেখছেন, সেখানে কিন্তু আপনার কনভিকশন হচ্ছে লাইফ হতে পারে এবং ফাঁসি হতে পারে এবং দরকার হলে আপনাকে মৃত্যুদণ্ড পর্যন্ত আপনার হতে পারে। কিন্তু আমরা কি দেখলাম এই আইনের ক্ষেত্রে? আমরা বিভিন্ন দেখছি যে দেশের আইন ব্যবস্থাতে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। যেমন পুলিশ, প্রসিকিউশন থেকে শুরু করে যারা এখানে আসবে, তারা এই নতুন আইনের কতটা এফেক্টিভনেস পাবে বা কতটা ফল পাবে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান এবং যথেষ্ট সন্দেহের কারণ আছে। এবং যেহেতু আমি আইন পেশার সাথে পুরোপুরি যুক্ত, সেখানে অনেক পুলিশ অফিসাররাও হতাশা প্রকাশ করছে এবং অনেক ম্যাজিস্ট্রেট যারা আছে, যারা আমার ব্যাচমেট যারা আজকে ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, তারাও একটা হতাশা প্রকাশ করছে। তারা বলতে চাইছে যে আইনটার মাথামুন্ডু কিছুই বলা যাচ্ছে না। ধরুন 376 ধর্ষণের ঘটনার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নানাভাবে নানা দৃষ্টান্তমূলক জাজমেন্ট দিয়েছে। সেখানে বলেছে উইদাউট আর উইল অ্যান্ড উইদাউট আর কনসেন্ট যদি কোনো ধর্ষণের মতো বা অত্যাচারের মতো ঘটনা ঘটে, তখন তার বিরুদ্ধে 376 হবে। অবশ্যই এই মব লিঞ্চিং এর বিরুদ্ধে আমরা বিজেপি শাসিত রাজ্যেও আমরা দেখেছি কিভাবে মব লিঞ্চিং হয়েছে। আমরা দেখেছি ফ্রি স্কুলে দেখা হয়েছে যে কি ধরনের মাংস আছে। কিন্তু মানুষের অধিকার, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের অধিকার এবং ফান্ডামেন্টাল রাইটস, গণতান্ত্রিক অধিকারে যে কোনো মানুষ আমরা দেখেছি সে যা ইচ্ছে খেতে পারে, যেখানে ইচ্ছে যেতে পারে, যে কোনো ভাষায় কথা বলতে পারে। আর গণতন্ত্রের নিয়ম হচ্ছে সরকারকে সমালোচনা করে সরকারকে সঠিক পথে নিয়ে আসা, সেটা তৃণমূল সরকার হোক আর ভারতীয় জনতা পার্টির সরকার হোক। কিন্তু আমরা দেখেছি দুটো সরকারই চরমভাবে স্বৈরাচারী। আপনি যে মব লিঞ্চিংয়ের কথা বলছেন, পুলিশের হাতে এই আইনে এত পাওয়ার দেওয়া হয়েছে, এত ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশ সেই ক্ষমতাকে মিসইউজ করতেও পারে। আমি আপনাকে খুব উদাহরণ দিয়ে বলছি, আজকে এখানে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, তৃণমূলের প্রশাসন চলছে। কালকে কংগ্রেস বা সিপিএম বা যে কোনো বিরোধী দল বিজেপি করার অপরাধে এই মব লিঞ্চিংয়ের মধ্যে আপনার নামটা এফআইআরে ঢুকিয়ে দেবে কিনা আপনি কিন্তু জানেন না। সেখানে আপনাকে ট্রায়াল করে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে আপনি দোষী না, বা প্রসিকিউশনকে আনতে হবে। ততদিনে আপনি কিন্তু 40 দিন কাস্টাডিতে থেকে যাবেন। এবং তার সাথে যদি উত্তরপ্রদেশে একই ঘটনা ঘটে, যেখানে যোগী আদিত্যনাথ যে সরকার আছে, সেখানে বিরোধীদের উপরে একই ধরনের আইন প্রণয়ন করবে। আসলে রাষ্ট্র চাই না গণতন্ত্রের হয়ে কেউ কথা বলুক, রাষ্ট্র চাই রাজতন্ত্রের জন্য কেউ কথা বলুক, রাজতন্ত্রের হয়ে কেউ কথা বলুক। তাই জন্য আজকে এই কালা আইন তৈরি হয়েছে এবং এই কালা আইনে যেটা ভারতীয় জনতা পার্টি মনে করছে বা কেন্দ্রীয় সরকার মনে করছে যে কালা আইনে সুফল পাবে, কিন্তু আমার অধিকার আছে, ভারতের সংবিধান বলেছে আমি রাষ্ট্রের সমালোচনা করতে পারি, আমি সরকারের সমালোচনা করতে পারি। সরকার যদি ভুল করে, মিড ডে মিলের যদি আজকে বরাদ্দ কমায়, আজকে যদি সৈন্যবাহিনী চীনে গিয়ে দেখে যে চীন দখল করছে আজকে ভারতবর্ষ, সেখানে আমরা পড়বো না, সেখানে আমরা সংসদে সরব হবো না। কেন? যে সংসদ নরেন্দ্র মোদীকে পাঠিয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, সেই একই মানুষ আমাদেরকেও ভোট দিয়ে কিন্তু বিরোধিতা করার জন্য, সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য পাঠিয়েছে। অতএব কোনো সরকার যদি মনে করে যে স্বৈরাচারী মনোভাব নিয়ে বাংলার মানুষ তথা ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করবে, গলা টিপে দেবে, তাহলে কিন্তু সেই সরকারের পতন অনিবার্য। এত ক্ষমতা দেওয়া হয়েছে আইনের ফলে আজকে উত্তরপ্রদেশে বিজেপি সরকার আছেন, তিনি তার বিরোধীদের শায়েস্তা করার জন্য এই আইনকে লাগু করবে। আবার এখানে যে তৃণমূল সরকার আছে, সে বিরোধীদের শায়েস্তা করার জন্য সে আবার এই আইন লাগু করবে। ধরুন মব লিঞ্চিংয়ের কেস বা গণহত্যার কেস বা গণরোষের ফলে মৃত্যুর ফলে
ধরুন 14 জনের অ্যারেস্ট করা হলো, এবার 14 জনের মধ্যে থেকে একজনকে স্টেটমেন্ট করা হলো পুলিশ যে এর সাথে বিরোধীর কোনো নাম তুমি বলো যাকেও আমরা অ্যারেস্ট করবো, সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার দরকার নেই, তাকে অ্যারেস্ট করে, আগে 14 দিন ছিল সেটা মনে হয় এখন 40 দিন হয়েছে, তাকে পুলিশ কাস্টডিতে থাকতে হবে, তারপরে কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে আপনি নির্দোষ, কিন্তু 40 দিন আপনার জীবন জীবিকা সম্মান আত্মসম্মান সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। অতএব এই কালা আইনকে যত শীঘ্রই সম্ভব আমরা মনে করি উইথড্র করতে হবে, নাহলে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়বে।